আমাদের নিত্য জীবনে স্নান করতে হয়। নিত্য জীবনে কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের করতেই হয়, সেটা যেমন টয়লেট, প্রস্রাব, পায়খানা, যা কিছু বলুন, খাওয়া দাওয়া, আহার, নিদ্রা, মাইথুন। মাইথুন তো এগুলো কেউই ত্যাগ করতে পারবে না, একমাত্র উৎকৃষ্ট মহাযোগীগণ ছাড়া। কিন্তু আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্নানের সময় প্রস্রাব করা। এই স্নানের সময় যে প্রস্রাবটা করা হয়, এটা কি বিজ্ঞানসম্মত? ডাক্তাররা কি বলছেন, মানে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান কি বলছেন? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদন অনুসারে বা সংবাদ মাধ্যমের অনুসারে আমরা দেখতে পাই, বা মেডিকেল সায়েন্সের রিপোর্টে যেখানে দেখা যাচ্ছে, স্নানের সময় কিন্তু প্রস্রাব করা বিধিসম্মত নয়। তবে এখানে একটা বিতর্কিত অধ্যায় এসেছে, সেটা হচ্ছে আমেরিকান কিছু পরিবেশবিদ, তারা গবেষণা করে বলছেন যে স্নানের সময়, বিশেষ করে শাওয়ারে স্নানের সময় যারা প্রস্রাব করেন, মূত্রত্যাগ করেন, সেক্ষেত্রে এটা কিন্তু লাভদায়ক। কেন লাভদায়ক তারা বলছেন? কারণ আমেরিকার মতো স্থানে স্নানের সময় বা টয়লেট করবার সময় কি হয়, বিশেষ করে টয়লেট করবার সময় তখন তারা ফ্লাশ করেন। ফ্লাশ করলে প্রচুর জল খরচা হয়, বেশ কয়েক গ্যালন জল খরচা হয়। সেই জন্যে তারা বলছেন যে শাওয়ারে স্নানের সঙ্গে সঙ্গে যদি মূত্রত্যাগ হয়, তাহলে একসঙ্গে মূত্রত্যাগ হলো, স্নানও হলো, এবং সেই মূত্র অর্থাৎ সেই প্রস্রাব ধুয়ে চলে গেল, বা জল বেঁচে গেল। এই যে পরিবেশবিদগণ জল বাঁচানোর জন্য এই কথাটি বলছেন, একদিক থেকে পরিবেশ বাঁচানোর জন্য এটা ঠিক আছে। কিন্তু শারীরিক দৃষ্টিকোণ থেকে মেডিকেল রিপোর্ট অনুসারে যদি দেখা যায়, বা বর্তমান প্রতিবেদন অনুসারে যদি দেখা যায়, তাহলে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন স্নানের সময় প্রস্রাব করবে না। আমি কেন তাহলে এই বিষয়টি গুরুত্ব দিলাম? গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই প্রস্রাবের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে। আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে এই কারণে বলছি যে আমাদের শরীরের যে কতগুলো গ্ল্যান্ড আছে, তার ভেতরে আমাদের মস্তিষ্কে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড আছে, এই সমস্ত গ্ল্যান্ডগুলো কিন্তু আমাদের শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে আমরা শিবসতী গ্রন্থি বলেছি, আমাদের মস্তিষ্কের বাঁ অংশে শিবসতী গ্রন্থি থাকে। এই কাম প্রদায়িনী যে শক্তি, যে চক্র বা যে গ্রন্থি, সেটাই হচ্ছে শিবসতী গ্রন্থি। এই শিবসতী গ্রন্থি কিন্তু এই জল, এই মূত্র আদি, হ্যাঁ, দুগ্ধ, এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। সুতরাং তার সাথে কিন্তু আমাদের মূত্র সংক্রমণ বা প্রস্রাবের বা মূত্রথলির বা প্রস্টেট গ্ল্যান্ড বা মেয়েদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তার সাথে কিন্তু সম্পৃক্ততা রয়েছে। সুতরাং এখানে যদি সাইড ইফেক্ট হয়ে যায়, সংক্রমণ হয়ে যায়, তাহলে কিন্তু শারীরিকভাবে ক্ষত হয়। আর ক্ষত হলে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডের সাথে সম্পৃক্ত থাকে, সেখানে কিন্তু সাধনার কিন্তু একটা বিপর্যয় তৈরি হতে পারে। যেমন ধরুন, আমি অনেক সাধু সন্ন্যাসীদেরকে দেখেছি, তাদের বহু মূত্র রোগ রয়েছে। এর ভেতরে তারা কিন্তু সাধনায় বসছেন। কেউ কেউ আমাকে বলেছেন যে মহারাজ, সাধনায় বসেছি, কিন্তু কি করে সাধনা করব? হ্যাঁ, আধা ঘন্টা অন্তর একবার প্রস্রাব করতে হচ্ছে। তাই একটা আসনে যদি 15 মিনিট আধা ঘন্টা না বসতে পারে, তাহলে তার সাধনার জমাট বাঁধবে কী করে? সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের এটা কিন্তু প্রতিপাদ্য বিষয় শুধু নয়, গুরুত্বপূর্ণ বিষয় এই প্রস্রাব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। সেই জন্য বলবো, স্নানের সময় প্রস্রাব করাটা বিধিসম্মত কিনা, সেটা বিশেষজ্ঞরা কি বলছেন সে বিষয় নিয়ে আমরা এখন কয়েকটা কথা বলছি। স্নান করতে করতে অনেকেই এই প্রস্রাব করেন। এর ফলে কি হয়, বিশেষ করে মেয়েদের যে পেলভিক পেশি থাকে, এখানে কিন্তু ট্রাবেল তৈরি হয়ে যায়, ওটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তখন কি হয়ে যায়, প্রস্রাব নিয়ন্ত্রণে থাকে না। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে জলের ধারা পড়ছে, এবার জলের যে শব্দ হচ্ছে, সেই শব্দের সঙ্গে সঙ্গে তারা প্রস্রাবের অভ্যেস করেন। এটাও কিন্তু ভীষণ ক্ষতিকারক। বিশেষ করে মহিলা এবং পুরুষ এই দুইয়ের ক্ষেত্রেই কিন্তু প্রবলেম তৈরি হয়। যদিও প্রবলেম দুটো আলাদা আলাদা আছে, সামান্য ডিফারেন্ট আছে, তো আমরা বলবো যে এই পেলভিক পেশি কিন্তু দুর্বল হয়ে যায়। একটা সময় দেখা যায় যে পেলভিক ফ্লোর ডিসফাংশন এর কারণ হতে পারে। এই যখন এটা হয়ে যায়, তখন কি হয়, এই অভ্যেসের ফলে এমন সময় দেখা যায়, এমন সময় আসে যে বাইরে কোথাও কোনো জলের শব্দ হচ্ছে, তো সেই শব্দটা শ্রবণ করবার সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু প্রস্রাব হয়ে যায় অটোমেটিক, এবং এটা যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে যে পুরুষদের কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডে সংক্রমণ হতে পারে, এবং এই যে
মূত্র সংক্রমণের যদি কারণ হয়ে যায়, তখন সেই ব্যক্তি যদি পাবলিক টয়লেট ব্যবহার করে বা টয়লেট ব্যবহার করে, সেখানে কিন্তু জীবাণুর আক্রমণ হতে পারে, তখন অন্যের কিন্তু আবার অ্যাটাক করতে পারে। সেই সূত্রে বলা হচ্ছে যে সে কিন্তু সাবধানে এই মূত্রত্যাগ করবে বা স্নানের সময় কিন্তু সে মূত্রত্যাগ পরিত্যাগ করবে, মানে মূত্রত্যাগ করবে না। সেই জন্যে একজনের যে প্রস্রাব ত্যাগের পরপরই যদি অন্য কেউ সেটাকে ব্যবহার করেন সেই টয়লেট, তাহলে তার ক্ষেত্রে আক্রমণ হতে পারে। মানে বুঝতেই পারছেন, নিজের ক্ষতির জন্যে অপর আরেকজনের বা আপনার পরিবার অন্য কোনো সদস্যের সেই সংক্রমণটা তৈরি হচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে চিন্তার বিষয় যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে চলব। সাধারণত এই সমস্যায় যারা ভুগছেন, এই সংক্রমণে যারা ভুগছেন বা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু অতিশীঘ্র ডাক্তারের পরামর্শ নেওয়াটা আবশ্যক। আর আমি একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যারা টয়লেট করেন, এই টয়লেটের সময়, বিশেষ করে প্রস্রাব বা পায়খানা করবার সময় শুরুতেই কিন্তু 2 পাটি দাঁত চেপে রাখবেন। ঠিক আছে, যতক্ষণ মল বা মূত্র অপসারিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেপে রাখবেন। তাহলে এখানে আপনার শরীরের যে ধাতুজ ব্যাপার এবং মূত্র সংক্রান্ত যে ট্রাভেল এবং দাঁতের যে সমস্যা, এই সমস্ত বিষয় কিন্তু আপনি অনায়াসে পরিত্রাণ পেতে পারেন। এটা একটা যৌগিক ফর্মুলা। সেই জন্যে আর পাশাপাশি বলবো, আপনারা ডাক্তারি পরামর্শটা অবশ্যই নেবেন এই ধরনের সমস্যায় পড়লে। তবে আমি বলবো এই অভ্যেসকে পরিত্যাগ করুন, কারণ আমি ছোটোবেলায় আমি নিজেরাও দেখেছি। আমরা ছোটোবেলায় আমরা যখন পুকুরে স্নান করেছি, তখন গিয়ে আনন্দে কী করছি, স্নান করতে করতেই জলের ভেতরে প্রস্রাব করছি। এই ধরনের যাদের অভ্যেস আছে, এটাও খুব বাজে জিনিস, কারণ জলের ভেতর থেকে এই প্রস্রাবের ধারার সঙ্গে অনেক ধরনের কী হতে পারে, জীবাণু ওখানে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে, রাসায়নিক প্রক্রিয়া এটা কিন্তু হয়ে যেতে পারে। আর তাছাড়া আমরা অনেকে এরকম বলি যে স্নানের সময় জলে স্নান করা মানে গঙ্গাকে দূষিত করা, অর্থাৎ জলকে আমরা গঙ্গার প্রতীক স্বরূপ জানি, জল মাত্রই গঙ্গা মনে করি। শুধুই গঙ্গা জলকে গঙ্গা মনে করলেই চলবে না, সমস্ত জলীয় উপাদানটাই কিন্তু গঙ্গা থেকেই নিঃসৃত। সুতরাং এই গঙ্গাকে এক প্রকারের অপমান হচ্ছে। এই জন্য যারা গঙ্গায় স্নানে যান তারা তো কখনোই মূত্রত্যাগ করবেন না। সেটা একদিক থেকে আধ্যাত্মিকভাবে একটা দূষণ হচ্ছে, আর সঙ্গে সঙ্গে আপনার শারীরিকভাবেও কিন্তু দূষণ হচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু ট্রাভেলের ভিতর প্রবেশ করছেন, সংক্রমণের ভিতরে প্রবেশ করছেন। সুতরাং সবথেকে বেটার হচ্ছে স্নানের সঙ্গে সঙ্গে, গায়ে জল পড়ার সঙ্গে সঙ্গে বা স্নান করতে করতে প্রস্রাব না করাটাই বিধান। এর জন্যে স্নানের পূর্বে অনেকের প্রস্রাবের অভ্যেস আছে, তো স্নানের পূর্বেই প্রস্রাব করুন, ঠিক আছে, করেন, তাহলে সেটা বেটার। সুতরাং স্নানের সময় প্রস্রাব না করে নিজেকে বাঁচিয়ে রাখুন, সুন্দর রাখুন, পরিবেশ সুস্থ রাখুন, আর প্রত্যেককে সহযোগিতা করুন। এটা হচ্ছে মূলত পক্ষে আমাদের শরীরতত্ত্বের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। সেটাকে করলে আমরা আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং পরিবেশগত দিক থেকেও সুন্দর সুস্থ থাকতে পারি।